বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো এবং পাঠে আরও মনোযোগী হয়েছো। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের উচ্চারণ অধ্যায়। তারই সূত্র ধরে বা ধারাবাহিকতায় আজকে আলোচনা করব বাংলা স্বরবর্ণ অ এর উচ্চারণ, অধ্বনির উচ্চারণ। আমরা সকলে জানি যে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণ আলাদা হওয়ার জন্য প্রায় উচ্চারণে আমাদের ভুল হয়ে থাকে। এটি শুধু যে আমরা বাংলা ভাষাভাষীদের হয় তা নয়, বিশ্বের অন্যান্য দেশের সব ভাষাতেও এই অসুবিধাগুলো দেখা যায়। তো বাংলা শব্দের মধ্যে উচ্চারণের এই অসুবিধাটা প্রথম লক্ষ্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন উচ্চারণের এই ভুলের কারণটা তিনি যেটা বলেছেন তা হলো আমরা বলি বাংলা, লিখি সংস্কৃত, এজন্যই সাধারণত ভুল হয়ে থাকে। আমরা আজকে উচ্চারণের অ স্বরবর্ণটি দুটি উচ্চারণ হয়, একটি হচ্ছে সংবৃত, আরেকটি হচ্ছে বিবৃত। তো যাই হোক, আমরা আজকে উচ্চারণ অংশে আদ্য অ এর উচ্চারণ শিখব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। গত ক্লাসে আমরা যে স্বরবর্ণের উচ্চারণ এবং যুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণগুলো বিশ্লেষণ করে দেখিয়েছিলাম। তোমরা যদি সেগুলো অনুশীলন করে থাকো তাহলে আজকের ক্লাসটি অনুধাবন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে দেখছো আজকের পাঠ আদ্য অ এর উচ্চারণ। আদ্য অ, আদ্য শব্দের অর্থ শুরু বা প্রথম। বাংলা শব্দভাণ্ডারে যে শব্দগুলো আছে তার মধ্যে অ দিয়ে কিছু শব্দ শুরু হয়েছে। ব্যঞ্জনবর্ণেও অ তো মিশা আছেই, সেগুলোও আমরা জানব। এই অ এর উচ্চারণটি শুরুতে থাকলে কখনো অ ব্যঞ্জন স্বরবর্ণটি রক্ষিত হয়, আবার কখনো সেটা পাল্টে যায়। এই জিনিসটি আলোচনার আগে আমি একটু লিখে দেখাই। এখানে একটি শব্দ আমি লিখি, অদ্য, তারপর অংশ। যে দেখো অদ্য অংশ এখানে আছে, এই শব্দটির উচ্চারণ হবে অদ্য, আর এর উচ্চারণ হচ্ছে অংশ। অংশ। তো এখানে দেখো যে অদ্য, এখানে অ, এই অ স্বরধ্বনিটি এখানে এসে উচ্চারণে হয়ে গেছে ও কারে পরিণত হয়েছে। আর এখানে অংশ, এই শব্দটির অ স্বরবর্ণ এখানে এর উচ্চারণটা ও কারে পরিণত হয়নি, অর্থাৎ অ স্বরবর্ণটি তার উচ্চারণটা রক্ষিত হয়েছে, যেমন ছিল তেমনই রয়ে গেছে। এখন আমরা উচ্চারণ করতে গিয়ে যেটা আমাদের সমস্যা হয়, আমরা কোন শব্দটিতে অ উচ্চারণটা রক্ষিত হবে, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে, আর কোথায় এটি করব না, সেটা আমি ব্যঞ্জনবর্ণ দিয়ে আর কিছু উদাহরণ দিই। যেমন কলম। কলম একটি শব্দ, এটার মধ্যে আমরা দেখে নিই অ কোথায় আছে। ক যোগ অ যোগ ল যোগ মো, ল যোগ অ যোগ মো, কলম। উচ্চারণটা হলো ক
কলম। এখানে তাহলে দেখো এখানে আছে একটা অ, ক এর সঙ্গে অ তো মিশে আছে, আমরা সেটা জানি। প্রত্যেকটা স্বরবর্ণে অ স্বরধ্বনিটি মিশে থাকে বা লীন হয়ে থাকে। এখানে যে অ স্বরধ্বনিটি এখানে এসে এই যে অ এখানে এসে হয়ে গেছে ক, কলম। এখানে অ স্বরধ্বনিটি রক্ষিত আছে, ককে আমরা এখানে কই বলছি, ক। আরেকটি আমি শব্দ লিখি, কবিতা। কবিতা, এখানে কি কি স্বরবর্ণ আছে? ক যোগ অ যোগ ব হস্র ই যোগ ত যোগ আ। কবিতা। কবিতা, এখানে দেখো এখানে ক এর মধ্যে আছে অ, এই ক এখানে গিয়ে পরিবর্তন হয়ে গেছে ওকারে পরিবর্তন হয়েছে, অ হয়ে গেছে। তাহলে এখানে কলম এই শব্দটাতে অ রক্ষিত হয়েছে, আমরা অ উচ্চারণ করছি। আর কবিতা এখানে অ হয়ে গেছে ওকারে পরিণত হয়েছে। আমরা আদ্য অ এর উচ্চারণে যা শিখব এ বিষয়গুলো তোমাদের আমি ব্যাখ্যা করব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। অ এর উচ্চারণ, অ এর উচ্চারণ দুই রকম, একটি হচ্ছে বিবৃত অ, আরেকটি হচ্ছে সংবৃত। এই যে এখানে যে উদাহরণ দিলাম তোমরা দেখছো, এই অটি হচ্ছে বিবৃত অ, কলম। আর যেখানে অটা ওয়ে পরিণত হয়েছে সেটা হচ্ছে সংবৃত অ। এরপর আমরা মূল আলোচনায় আসি। আদ্য অ। আদ্য অ কিছু বেশ কয়েকটি সূত্র বা নিয়ম অনুযায়ী এই শব্দগুলো তার অ এর ব্যবহারের পরিবর্তন ঘটে। তো প্রথমে আছে 1 নম্বর, তোমরা দেখছো স্ক্রিনে, আদ্য অ এর পর হস্র ই হস্র উ রিকার জফলা রফলা এবং ক্ষীয় বর্গীয় জয়ে ইয় যুক্ত থাকলে অ এর উচ্চারণ সংবৃত বা ও এর মতো হয়। তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানে বেশ কয়েকটি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের জফলা রফলা ক্ষীয় গ এগুলো থাকলে সংবৃত বা ও এর মতো হবে। এখন আমরা একে একে উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করব। প্রথমে দেখো হস্র ই অভিধান, অভয়রাশি অভিধান। এখানে এখানে সূত্র হলো যদি হস্রই থাকে অ এর পর আদ্য অ, শুরুতেই দেখা যাচ্ছে অ, আদ্য অ, তারপরে আছে ভয়ে হস্যিকার অভিধান। এই হস্যইকার বা দীর্ঘইকার যে কোনো একটা থাকলে তার টানে বলা যায় সেই অ পরিবর্তন হয়ে ও হয়ে যায়। তো উচ্চারণে তাহলে আমরা দেখছি অভিধান, অর্থাৎ বানান। এখানে দেখা যাবে যে বাংলা শব্দে বানানের একটা নির্দিষ্ট নিয়ম আছে, বানান যাই থাকুক আমরা যখন উচ্চারণ করব উচ্চারণে তোমাদের যা উচ্চারণ করছি মুখে সেটাই লিখতে হবে। অভিধান, তারপরে আছে ছবি, ছ, তারপর বয়ে হস্যিকার, হস্যইকারের জন্য আদ্য অ অর্থাৎ ছয়ের মধ্যে যে অ লুকিয়ে আছে, যে এখানে যে লিখে দিয়েছি তোমাদের ক লোম, ক অ বা এই যে ক অ কবিতা এরকম ছবি হয়ে গেছে তখন ছয়কার বৈরস্যি। এরপর হ্রস্ব উকার দিয়ে বধূ, বধ হয় দীর্ঘ বধূ, বধূ বানান দীর্ঘ উকারের জন্য ব হয়ে ওকারে পরিণত হয়ে গেছে বধূ। এরকম শব্দ হচ্ছে আরেকটি অনুমান, অনু অ দন্ত্য রস্যই যে অ সরাসরি এখানে অ স্বরবর্ণটি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আছে হস্য উকার অনুমান, জন্য পরবর্তী এটা উচ্চারণে এসে হয়ে গেছে অনুমান। এ তো আমরা হস্য এবং হস্যর সূত্র দিয়ে কয়েকটা শব্দ দেখলাম, তার উচ্চারণ দেখলাম। এর ব্যতিক্রমও আছে, অর্থাৎ অ
অ দিয়ে শুরু হলে যে সবসময় সেটা ওকারে পরিণত হবে তা নয়। যেমন এখানে দিয়েছি আমি অনিকেত এবং সবিনয় দুটি শব্দ। এর আর একটি সূত্র আছে, যে শব্দগুলো সাধারণত অ উপসর্গ যোগে এবং এই অ উপসর্গটি নাবোধক অর্থ প্রকাশ করে। যখন অ উপসর্গটি নাবোধক অর্থ প্রকাশ করবে তখন অ এর উচ্চারণটা রক্ষিত হবে, অর্থাৎ অ এর পর হর্ষইকার থাকলেও অ আর ওতে পরিণত হবে না। যেমন অনিকেত, নিকেতন যার নাই, অনিকেত মানে হচ্ছে গৃহহীন, যার বাড়ি নাই। সবিনয়, বিনয় সহকারে। আর কি এখানে দেখছো স, দন্ত স, সবিনয় শব্দটা বিনয়ের আগে স, এটি উপসর্গ। স উপসর্গ যখন সহ বা সাথে এরকম যখন অর্থ প্রকাশ করবে তখন সেই স এর অ উচ্চারণটি রক্ষিত হবে। সবিনয় মানে বিনয় সহকারে, সেজন্যই এখানে হর্ষইকার থাকলেও অ এর উচ্চারণটা ওকারে পরিণত হয়নি। এরপরের আমরা রিকার দেখতে পাচ্ছি। রিকার আদ্য অ এর পরে তোমরা দেখছো যকৃত একটা শব্দ, যকৃত, জ অ স্বাভাবিকভাবেই চলে আসছে উচ্চারণে। তারপর আছে কয়ে রিকার। আদ্য অ এর পর রিকার যুক্ত শব্দ থাকে, বর্ণ থাকে, তাহলে কি হবে? আদ্য অটি পরিবর্তন হয়ে ওকার হয়ে যাবে। যকৃত, আমরা তো অনেক সময় উচ্চারণ করে থাকি যকৃত বলি, যকৃত শুদ্ধ হচ্ছে না। বক্তৃতা, বক্তৃতা, ব ওয়াটা পরিণত হয়ে গেছে ওকারে। কিসের জন্য? এখানে আছে তয়ে রিকার, বক্তৃতা। এটিরও একটি ব্যতিক্রম আছে, অর্থাৎ অ কীভাবে রক্ষিত হয় সেটি ব্যতিক্রম হচ্ছে অকৃপণ। তোমরা দেখো অ এর পর আছে কয়ে রিকার, তাহলে অ ওতে পরিণত হতো, কিন্তু এই ক্ষেত্রে হয়নি। এজন্য হয়নি, এখানে অ শব্দটি নাবোধক অর্থ প্রকাশ করে। আর সতৃষ্ণ, এটাও সহ অর্থ প্রকাশ করে, সঙ্গে বা সহ, তৃষ্ণার সাথে, সতৃষ্ণ। এজন্য দন্তাস্বয়ে অ এর উচ্চারণটি রয়ে গেছে। অনুরূপভাবে অকৃপণ, তাহলে রিকার থাকলে যে সবসময় অ ওতে পরিণত হবে এমনটি নয়। তোমাদের এগুলো চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে বারবার, তাহলে মনে থাকবে। এরপরে জফলা, জফলা যুক্ত শব্দ, অর্থাৎ এখানে দেখো জফলা দিয়ে একটা শব্দ আমি দিয়েছি গদ্য। দয়ে জফলা আছে। আদ্য অ এর পর অর্থাৎ গ এর মধ্যে যে অ স্বরধ্বনি আছে তারপরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সে আদ্য অ বা শুরুর অটি কী হয়? ওতে পরিণত হয়। আমরা দেখছি যে গদ্য গ দয়ে জফলা, গয়ে ওকার হয়ে গেছে। কিসের জন্য? ওখানে জফলা থাকার জন্য। এরপর অদ্য, এরকম আরেকটি শব্দ অদ্য, বন্য। তাহলে আমরা বন্য এভাবে লিখব, বন্য, বন্য। এই যে এখানে জ ফলার জন্য এই অ ওকারে পরিণত হয়েছে, বয়ের অ। এরকম হ্যাঁ, এরপর এটারও ব্যতিক্রম রয়েছে একটু, সেটা হচ্ছে যে দেখছো তোমরা একটি শব্দ অন্যায়, অন্যায়, অদন্তন্য, এখানে নয় জফলা থাকলেও আদ্য অটি পরিবর্তন হয়নি। তারপর সব ব্যয়, সব ব্যয়, এখানেও দেখছি আমরা বয়ে জফলা, তারপরও শয়ের উচ্চারণ ওখানে সব ব্যয় হয়ে যায়নি, মানে সব ব্যয়, কারণ স হচ্ছে উপসর্গ যেটা সহ অর্থ প্রকাশ করে। অন্যায়, ন্যায় নয়, ওয়াটা নাবোধক অর্থ প্রকাশ করছে। সূত্র একই, তোমাদের মনে রাখতে হবে যে অ উপসর্গ যখন নাবোধক অর্থ প্রকাশ করবে এবং স উপসর্গটি যখন সহ অর্থ প্রকাশ করবে তখনই অ এর উচ্চারণটি থেকে যাবে বা রক্ষিত হবে। এরপর রফলা, গ্রহ,
জ ফলা গেল। আমরা দেখলাম তাহলে হস্য ই, হস্য উ, রিকার, জ ফলা, এরপর আসলো র ফলা। র ফলা গ্রহ, গয়ে র ফলা হ। গয়ে র ফলা থাকার জন্য র ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণটির জন্য ও পরিণত হয়েছে ওকারে। এরকম আরেকটি শব্দ হচ্ছে শ্রম। তালবস্যয়ে র ফলা জন্য এখানে হয়ে গেছে শ্রম, দন্তাস্যয়ে র ফলা ওকার, ময় হসন্ত। এরপর অনুরূপ আরেকটি শব্দ প্রকাশ। তোমরা বুঝতে পারছো তাহলে প্রকাশ, পয়ে র ফলার জন্য এখানে আদ্য পরিবর্তন হয়ে ওকার হয়ে গেছে। ব্যতিক্রম, এটিরও একটি ব্যতিক্রম আছে, অযুক্ত র ফলা। এমন র ফলা যদি শব্দের শুরুতে থাকে যেটার সঙ্গে র ফলাও আছে সেই সঙ্গে অ, আর তারপরের বর্ণটি যদি হয় অন্তস্থ অ, তাহলে সেই অ এর পরিবর্তন হবে না, অর্থাৎ অ ওতে পরিবর্তিত হবে না। যেমন আমরা দেখছি ক্রয় এবং ত্রয়, অর্থাৎ র ফলা থাকার জন্য এখানে অরক্ষিত হয়েছে, ওকার পরিণত হয়নি। এরপর আরেকটি যুক্ত ব্যঞ্জন আমরা দেখছি। গত ক্লাসে তোমাদের ব্যঞ্জন বর্ণটি বিশ্লেষণ করে দেখিয়েছি। এটির নাম হচ্ছে ক্ষীয়, কয়ে মূর্ধন্য স। ক্ষীয় আদ্য অয়ের পর ব, কি আছে ব এর পর ক্ষীয়, বক্ষ। আদ্য অয়ের পর যদি ক্ষীয় থাকে তাহলে অটি পরিণত হয়ে যাবে ওতে। এই যে আমরা দেখছি বক, আমরা এমনি বলি বক্ষ, তো শুদ্ধ উচ্চারণ হলো বক্ষ, তারপর পক্ষ নয় পক্ষ। তাহলে তোমরা যে সূত্রটা মনে রাখো যে আদ্য অয়ের পর যদি ক্ষীয় বর্ণটি আসে, যুক্ত ব্যঞ্জন বর্ণটি আসে, তাহলে সেটা হয়ে যাবে উচ্চারণটা বক্ষ নয় বক্ষ, পক্ষ। অনুরূপভাবে আরেকটি যুক্ত ব্যঞ্জন বর্গীয় জয়ে ইয়, তোমাদের মনে রাখতে হবে। এরকম আরেকটি আছে, সেটা প্রথমে হয় ইয়ই বর্গীয় জ, কিন্তু এই বর্ণটির মধ্যে আছে বর্গীয় জয়ে ইয়। যজ্ঞ নয়, উচ্চারণ হলো যজ্ঞ। মানে গোয়াটি থাকার জন্য আদ্য অ ওতে পরিণত হয়েছে। এটারই একটা ব্যতিক্রম আছে, অজ্ঞ, অক্ষত। এরপর আজকে আদ্য অয়ের উচ্চারণ তোমাদের এখন পর্যন্ত যেগুলো আলোচনা করা হলো সেগুলোই তোমরা কতটুকু মনে রেখেছ বা চেষ্টা কতটুকু, এই জন্য আমি তোমাদের বাড়িতে করার জন্য এখানে কিছু উচ্চারণ লিখে দিয়েছি। তোমরা দেখে নাও স্ক্রিনে, বাড়িতে তোমরা এগুলো চর্চা করবে, চেষ্টা করবে উচ্চারণগুলো লেখার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো হলো। আশা করি তোমাদের কাছে উচ্চারণ কঠিন মনে হবে না যদি তোমরা একটু মনোযোগী হও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।